আসসালামু আলাইকুম, বাংলা বই কাস্ট চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে শুনবেন ছোটদের রাজনীতি ও ছোটদের অর্থনীতি বইটির তৃতীয় অধ্যায়। বইটি রচনা করেছেন অধ্যাপক নিহার কুমার সরকার। ৩. ফ্যাসিজম বা ফ্যাসিবাদ। পুঁজিবাদের প্রহরী। তোমরা হয়তো শুনে থাকবে গত মহাযুদ্ধের আগে ১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল অবধি আরেকটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ হয়েছিল প্রধানত কলোনিওয়ালা ইংরেজ ও ফরাসির সঙ্গে কলোনিহীন জার্মানির। ইংরেজ ও ফরাসিরা জয়লাভ করবে এই ভেবে রুশ দেশ ও ইতালি কলোনির আশায় তাদের দলে যোগ দেয় এবং তুরস্ক যোগ দেয় জার্মানির দলে। যুদ্ধের শেষের দিকে আমেরিকা এসে যোগ দিয়েছিল ইংরেজ ও ফরাসিদের দলে। যুদ্ধে জার্মানি হেরে যায়, তার সব কলোনিগুলো ইংরেজ ও ফরাসিরা ভাগ বাটোয়ারা করে নিয়ে নেয়। ইতালির ভাগে বিশেষ কিছুই দেওয়া হয় না এবং রুশ দেশে তখন বিপ্লব হয়ে ক্যাপিটালিস্টদের হাত থেকে ক্ষমতা শ্রমিকদের হাতে চলে যাওয়াতে রুশ দেশকে ভদ্র ক্যাপিটালিস্ট সমাজ থেকে বিতাড়িত করা হয়। এইরূপে ইতালি ও জার্মানি প্রায় কলোনিহীন দেশই থেকে যায়। কিন্তু যুদ্ধের পর থেকেই ক্যাপিটালিস্ট দেশগুলোতে ভাঙন লাগে। যুদ্ধের পরই আরম্ভ হয় ব্যবসা সংকট। হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে। কলোনিওয়ালা ক্যাপিটালিস্ট দেশগুলো কলোনি থাকায় অবস্থা কতকটা সামলে নেয়, কিন্তু কলোনিহীন ক্যাপিটালিস্ট দেশগুলোতে দুর্দশার চরম হতে থাকে। ইতালিতে শ্রমিকরা ক্ষেপে গিয়ে কল মালিকদের তাড়িয়ে দিয়ে কলকারখানা অধিকার করে বসে। শ্রমিকদের এই আন্দোলন দেখে ক্যাপিটালিস্টরা ঘাবড়ে যায়। তারা তখন শ্রমিকদের জব্দ করার জন্য নিজেদের সম্পত্তি রক্ষার জন্য উঠে পড়ে লাগে। এই কাজের জন্য একজন উপযুক্ত লোকের সন্ধানও তারা পায়। তার নাম মুসোলিনি। মুসোলিনি আগে শ্রমিকদেরই একজন নেতা ছিল, কিন্তু যুদ্ধ আরম্ভ হলে নিজে ক্যাপিটালিস্টদের পক্ষে গিয়ে যুদ্ধে যোগ দেয় এবং শ্রমিকদেরও যুদ্ধে যোগ দিতে বলে। এর ফলে শ্রমিক দল থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। যুদ্ধ থেকে এসে কি করবে সে ভাবছিল, এমন সময় শ্রমিকদের আক্রোশ থেকে ক্যাপিটালিস্টদের রক্ষার ভার তার উপর এসে পড়ে। সে তখন শ্রমিকদের জব্দ করার জন্য একটা দল তৈরি করে। এই দলের নাম হল ফ্যাসিস্ট দল। দেশের সকল ধনী এই দলকে সাহায্য করতে থাকে। এর ফলে কিছুদিনের ভেতরেই ফ্যাসিস্ট দল বেশ শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু শ্রমিকরা এই ফ্যাসিস্ট দলকে শায়েস্তা করবার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে পারল না। তাদের নেতারা নিজেদের নেতৃত্ব বজায় রাখার জন্য শ্রমিকদের একসঙ্গে মিলিত করে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দলবদ্ধ করল না। ছোট ছোট দলে বিভক্ত হয়ে নিজেদের ভেতর গোলমাল করেই তারা নিজেদের শক্তি ক্ষয় করল। ফলে ফ্যাসিস্টরা অনায়াসে শ্রমিকদের পরাজিত করে ফ্যাক্টরি থেকে শ্রমিকদের বিতাড়িত করে দিল, শ্রমিকদের দলগুলোকে জোর করে ভেঙে দিল, তাদের শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়নগুলোও ভেঙে দিল এবং শ্রমিক নেতাদের কাউকে মেরে ফেলল, কাউকে জিলে পুড়ে দিল, কেউ বা দেশ ছেড়ে পালিয়ে বাঁচল। এইরূপে অত্যন্ত নৃশংসতার সঙ্গে শ্রমিক আন্দোলনকে পরাজিত করে ফ্যাসিস্টরা ধনিক শ্রেণীর আশীর্বাদ লাভ করল এবং ধনিক শ্রেণীর সম্পত্তি রক্ষার পাহারাদার হিসেবে ধনীরা তাদের হাতে দেশের গভর্নমেন্ট তুলে দিল। মুসোলিনি ফ্যাসিস্ট দলের নেতাদের নিয়ে ফ্যাসিস্ট গ্র্যান্ড কাউন্সিল নামে এক বৈঠক গঠন করে তাদের সাহায্যে দেশের একছত্র শাসক হয়ে গেল। শ্রমিক আন্দোলন যাতে আবার মাথা তুলে দাঁড়াতে না পারে এবং কৃষকদের ভেতরও যাতে অসন্তোষ বেড়ে না যায়, তার জন্য কল মালিকদের ও জমিদারদের আওতায় কতকগুলো সংঘ করে ফ্যাসিস্টদের তার ভেতর ঢুকিয়ে দেওয়া হল। এই সংঘগুলোর নাম দেওয়া হল কর্পোরেশন। এই কর্পোরেশন তৈরি করে দেশ থেকে বিপ্লবের সম্ভাবনাকে সম্পূর্ণরূপে দূর করার একটা বন্দোবস্ত করা হল। নতুন যুদ্ধের আয়োজন। শ্রমিক বিপ্লব থেকে ক্যাপিটালিস্টদের বাঁচানো হল ফ্যাসিজমের প্রথম কাজ, আর কলোনিহীন দেশগুলোতে ফ্যাসিজমের দ্বিতীয় কাজ হল কলোনি আদায় করা। আমরা আগে দেখেছি, কলোনি না হলে ক্যাপিটালিজম বাঁচতে পারে না। কলোনি না পেলে ব্যবসা সংকট দেখা দেয়, হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যায়, শ্রমিক আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে। অবশেষে শ্রমিকরা ক্ষেপে গিয়ে ক্যাপিটালিস্টদের হাত থেকে গভর্নমেন্ট কেড়ে নিয়ে উৎপাদন যন্ত্রগুলো তাদের নিজেদের করে নেয়। এই জন্য কলোনি না হলে ক্যাপিটালিজম বেশিদিন টিকতে পারে না। ফ্যাসিস্টরা যদিও শ্রমিক আন্দোলন জোর করে ভেঙে দিল, কিন্তু শ্রমিক আন্দোলন যার জন্য সৃষ্টি হয় সেই মূল কারণ দূর করতে পারল না। সেই মূল কারণ হচ্ছে, ক্যাপিটালিজম ও ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল শ্রমিক আক্রমণ থেকে ক্যাপিটালিজমকে রক্ষা করার জন্য। কাজেই ক্যাপিটালিজমের যত সব সমস্যা তা এতে কিছুমাত্র দূর করা গেল না। ফ্যাসিস্টরা তখন কলোনির খোঁজে বের হল। আমরা আগে দেখেছি, কলোনি থাকলে এই সব সমস্যা অন্তত কিছুদিনের জন্য সমাধান করা যায়।
কিন্তু গোলাকার পৃথিবী তো আর সীমাহীন নয় যে নতুন দেশ খুঁজলেই পাওয়া যাবে। কলোনির উপযুক্ত যেসব দেশ ছিল তা ইংরেজ ও ফরাসিরা ইতিমধ্যেই দখল করে নিয়েছিল। কাজেই তাদের সঙ্গে যুদ্ধ ছাড়া আর গতি ছিল না। সুতরাং যুদ্ধের জন্য প্রস্তুত হও, এটাই হল ফ্যাসিস্টদের মূল মন্ত্র। দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করাই হল তাদের দ্বিতীয় কাজ। এই উদ্দেশ্যে তারা যুদ্ধের জয়গান গাইতে শুরু করল। 1914 থেকে 1918 সালের যুদ্ধের নৃশংসতা ও বর্বরতা দেখে মানুষের মনে যুদ্ধের প্রতি একটা আন্তরিক ঘৃণা জন্মে গিয়েছিল। সেই ঘৃণার ভাব দূর করে যুদ্ধের জন্য তাদের আবার খেপিয়ে তোলার জন্য ফ্যাসিস্টরা প্রাণপণে প্রচার কাজ আরম্ভ করল। খুব ছোট ছোট ছেলেদের যুদ্ধ ভাবাপন্ন করে তোলার জন্য স্কুল থেকেই তাদের শেখানো হতে লাগল, যুদ্ধ মানুষকে সভ্য করে, শান্তি মানুষকে অমানুষ করে, দেশের জন্য অর্থাৎ কলোনির জন্য যুদ্ধক্ষেত্রে প্রাণ দেওয়ার মতো গৌরবময় মৃত্যু আর হতে পারে না, ইত্যাদি। সব জায়গায় যুবকদের যুদ্ধ শেখানো হতে লাগল। কলকারখানায় যুদ্ধের গোলাবারুদ ও অন্যান্য জিনিসপত্র বেশি করে তৈরি করা শুরু হল। নাৎসিবাদ। ইতালিতে যে যে কারণে ফ্যাসিজম দেখা দিয়েছিল, ঠিক সেই কারণেই জার্মানিতেও ফ্যাসিজম দেখা দিল। শুধু এখানে ফ্যাসিজম নাম না নিয়ে নাৎসিজম নাম নিল। কিন্তু ফ্যাসিজম ও নাৎসিজমের ভিতর আসল ব্যাপারে কোনো রকম বিভিন্নতা নেই। নাৎসিবাদ শুধু ফ্যাসিবাদ থেকে আরও বেশি উগ্র, আরও বেশি নৃশংস। 1918 সালে যুদ্ধের শেষের দিকে জার্মানির শ্রমিকরা যুদ্ধের অসহ্য দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে বিদ্রোহ করে। কিন্তু কয়েকজন শ্রমিক নেতার বিশ্বাসঘাতকতার ফলে এবং ইংরেজ ও ফরাসি ক্যাপিটালিস্টদের চাপে শ্রমিকদের হাতে ক্ষমতা না এসে ক্যাপিটালিস্টদের হাতেই থেকে যায়। ক্যাপিটালিজম টিকে যাওয়ার ফলে জনসাধারণের দারিদ্র্য বৃদ্ধি, ব্যবসা সংকট, অবিক্রিত মালে বাজার বোঝাই, বেকার শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি ইত্যাদি সকল লক্ষণগুলি প্রকাশ পেতে থাকে। এর উপরে আবার যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে অনেক টাকা বছরে বছরে ইংরেজ ও ফরাসিরা আদায় করে নেওয়ায় জনসাধারণের দুর্দশা আরও বেড়ে যায়। জার্মানির কোনো কলোনি না থাকায় এই সব সমস্যার আংশিক সমাধানও সম্ভব হয় না। জনসাধারণের ভেতর অসন্তোষ ক্রমেই বেড়ে যেতে থাকে। এসবের ওপরে আবার মরার ওপর খাড়ার ঘাড় মতো 1931 সালে প্রচণ্ড ব্যবসা সংকট এসে জার্মানির লোকদের দুর্দশা সেবার চরমে ওঠায়। চারিদিকে অসন্তোষের আগুন ছড়িয়ে পড়ে। শ্রমিকরা এই দুর্দশা হতে বাঁচার উপায় হিসেবে ক্যাপিটালিজমের ধ্বংস দাবি করে। ক্যাপিটালিস্টরা দাবি করে কলোনি, আর চায় শ্রমিক আন্দোলনের ধ্বংস হোক। শ্রমিক ও ধনিকের সংঘর্ষ তখন তীব্রতর হতে থাকে। ধনিক শ্রেণী হিটলারের দলবলের ভেতর তাদের পরিত্রাণ দেখতে পায়। যুদ্ধে হেরে গিয়ে হিটলার নাৎসি বা জাতীয় সোশ্যালিস্ট নাম দিয়ে একটি দল বানায়। 1931 সাল অবধি জার্মানির ক্যাপিটালিস্টরা দেখল যে শ্রমিকরা যেরকম সংঘবদ্ধ হয়ে যাচ্ছে, তাতে শ্রমিক আন্দোলন শীঘ্র ধ্বংস করে না দিলে তাদের আর রক্ষা নেই। তাই হিটলারের দলকে তারা সাহায্য করতে লাগল। শোনা যায় ব্রিটেন ও ফ্রান্সের ক্যাপিটালিস্টরাও হিটলারকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল, যাতে জার্মানিতে শ্রমিকরা ক্ষমতা লাভ না করতে পারে। এইসব সাহায্যের ফলে হিটলারের নাৎসি দল বেশ শক্তিশালী হয়ে উঠতে লাগল। শ্রমিকরা কিন্তু তাদের এই বিপদের কথা বুঝতে পারল না। জার্মানিতে তখন দুটো বড় শ্রমিক দল ছিল, একটার নাম সোশ্যাল ডেমোক্রেটিক দল ও অপরটার নাম কমিউনিস্ট দল। সোশ্যাল ডেমোক্রেটিক দল ক্যাপিটালিজম একেবারে ধ্বংস করে না দিয়ে তার সঙ্গে রফা করে ধীরে ধীরে শ্রমিকদের ক্ষমতা বাড়াবার পক্ষপাতী ছিল। অন্যদিকে কমিউনিস্টরা ক্যাপিটালিস্টদের ধ্বংস করে দিয়ে শ্রমিক গভর্নমেন্ট স্থাপন করার পক্ষপাতী ছিল। এই নিয়ে এই দুদলে ঝগড়াঝাটি লেগেই ছিল। কিন্তু এর ফল হল খুব খারাপ। শ্রমিকরা বিভক্ত হয়ে রইল। এদিকে ক্যাপিটালিস্টরা ক্রমেই নাৎসি দলে সংঘবদ্ধ হতে লাগল। কিন্তু যতই সংঘবদ্ধ হোক, দেশে ক্যাপিটালিস্ট থাকে আর কজন? কাজেই তারা অন্যান্য শ্রেণীর সহযোগিতা না পেলে এবং শ্রমিকের ভেতর বিভেদ সৃষ্টি করে দিতে না পারলে বিশেষ কিছু করতে পারে না। সুতরাং অন্যান্য শ্রেণীর লোকের সহানুভূতি পাওয়ার জন্য চালাক হিটলার তার দলের প্রোগ্রামের ভেতর সব শ্রেণীর লোকের দাবি দেওয়া কিছু কিছু ঢুকিয়ে নিল। যেমন কৃষকদের তুষ্ট করবার জন্য বলল, কৃষকদের ফসলের উপযুক্ত দাম দিতে হবে, কৃষকদের সুদের হার কম করে দিতে হবে। শ্রমিকদের সন্তুষ্ট করবার জন্য বলল, ক্যাপিটালিজমের বিরোধিতা করতে হবে। ছোট ছোট দোকানদারদের হাত করবার জন্য বলল, বড় ব্যবসায়ীদের ক্ষমতার লোভ করতে হবে, ইত্যাদি। এছাড়া প্রত্যেক জার্মানি ভার্সাই সন্ধিপত্রের মানে গত 1914 থেকে 1918 যুদ্ধে পরাজয় স্বীকার করে ইংরেজ ও ফরাসিদের সঙ্গে জার্মানি যে সন্ধি করে বিরুদ্ধে মনে মনে বিদ্বেষ পোষণ করত। হিটলার তাই ভার্সাই সন্ধিপত্রের বিরুদ্ধে আন্দোলন চালাতে লাগল। ইহুদিদের বিরুদ্ধে ইউরোপের লোকের অনেকদিন থেকে ঘৃণা ভাব ছিল, সেই ঘৃণা ভাবটাকেও কাজে লাগাল। হিটলার প্রচার করতে লাগল দেশের যত দুঃখ দুর্দশা তার কারণ ভার্সাই সন্ধি, ইহুদি ও কমিউনিস্টরা। এমনি করে জনসাধারণের রাজনৈতিক অজ্ঞতা ও কুসংস্কার ভাঙিয়ে নাৎসিরা দলের লোক সংগ্রহ করতে লাগল।
1919 সালের পর থেকে জার্মান আইনসভার প্রত্যেক নির্বাচনে হিটলারের নাৎসি দলের ও কমিউনিস্টদের ভোট সংখ্যা বেড়ে যেতে লাগল। এর থেকে বোঝা যায় সে সময় ধনিক ও শ্রমিকের ঝগড়া অত্যন্ত তীব্র হয়ে উঠছিল এবং জার্মানির প্রত্যেকেই হয় ধনীর দিকে কিংবা শ্রমিকের দিকে যোগ দিচ্ছিল। দেশের শ্রেণী সংগ্রাম যখন এইরকম তীব্র হয়ে উঠল, তখন জার্মানির ক্যাপিটালিস্ট শ্রেণী হিটলারের হাতে দেশের শাসনভার ছেড়ে দিল। নাৎসিবাদের কাজ। হিটলার শাসনভার পেয়েই তার প্রথম কাজ শ্রমিক আন্দোলন ধ্বংস করতে লেগে গেল। শ্রমিক নেতাদের ধরে বিনা বিচারে কনসেন্ট্রেশন ক্যাম্প নামক একরকম জেলখানায় আটক করে রাখল এবং অনেককে গোপনে হত্যা করাল। শুধু যে শ্রমিক নেতারাই মারা বা ধরা পড়ল তা নয়, যারা নাৎসিদের বিরুদ্ধে বিন্দুমাত্র প্রতিবাদ করল তারাও বিপদগ্রস্ত হল। নাৎসি গুন্ডারা দলে দলে গিয়ে তাদের বাড়ির ভেতর ঢুকে তাদের ওপর অত্যাচার করতে লাগল। ইহুদিদের ওপর এই অত্যাচার অসম্ভব রকম হিংস্র হয়ে উঠেছিল। বিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন পালিয়ে নাৎসিদের হাত থেকে প্রাণ বাঁচালেন। এমনি যারা পালাতে পারল তারা বাঁচল, যারা পারল না তাদের ধরে অত্যাচার করতে করতে মেরে ফেলা হল। এমনিভাবে অত্যাচার করে হিটলার তার বিরুদ্ধ পক্ষের সব দলগুলোকে ধ্বংস করে নাৎসি দলের একাধিপত্য বিস্তার করল। ফ্যাসিজমের যে প্রথম কাজ, অর্থাৎ শ্রমিক আন্দোলনকে ধ্বংস করে ক্যাপিটালিজমকে নিরাপদ করা, তা এইরকম নিষ্ঠুরতার ভেতর দিয়ে সাধিত হল। প্রথম কাজ শেষ করে নাৎসিরা এবার ফ্যাসিজমের দ্বিতীয় কাজে লেগে গেল, অর্থাৎ কলোনি আদায় করে নেওয়ার বন্দোবস্ত করতে লাগল। কলোনি আদায় করতে গেলেই যুদ্ধের দরকার হয়, কাজেই জার্মান জাতিকে যুদ্ধের জন্য প্রস্তুত করার কাজে নাৎসিরা উঠে পড়ে লেগে গেল। একদিকে যেমন দ্রুত যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্র গোলাবারুদ তৈরি করাতে লাগল, তেমনি লোকের মন যুদ্ধের জন্য খেপিয়েও তুলতে লাগল। ইতালির ফ্যাসিস্টদের মতো জার্মানির নাৎসিরাও যুদ্ধের মহিমা কীর্তন ছাড়াও আর এক মতবাদ আবিষ্কার করল। এই মতবাদ অনুযায়ী প্রত্যেক জার্মানকে শেখাতে লাগল জার্মান জাতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাতি এবং সব জাতির উপর প্রভুত্ব করবার জন্যই জার্মান জাতির সৃষ্টি। সুতরাং জাতির এই গৌরবময় কাজের জন্য প্রাণ দিতে হবে। সহজ কথায়, প্রাণপণে যুদ্ধ করে জার্মান ক্যাপিটালিস্টদের জন্য কলোনি আদায় করে দাও। এই হল নাৎসির শিক্ষার মূলমন্ত্র। এমনিভাবে তারা দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করল। অন্ধ ও উগ্র দেশপ্রেমী তাদের উদ্দেশ্য সিদ্ধির খোরাক জোগাল। বিশেষ করে মধ্যবিত্ত যুবকরা এই অন্ধ দেশপ্রেমের বুলিতে সাড়া দিল এবং সাম্রাজ্য বিস্তারের কাজে ধনিকদের হাতের খেলনা হয়ে পড়ল। তারা ভেবে দেখল না, দেশপ্রেম মানে অপরের দেশপ্রেমকে আঘাত করে অপরের দেশ দখল করা নয়। খাঁটি দেশপ্রেম মানে স্বাধীনতা। এক দেশের স্বাধীনতা নষ্ট করে দিয়ে আর এক দেশের স্বাধীনতা কখন সম্ভব হয় না। যারা নিজের দেশকে বড় করতে গিয়ে অপর দেশকে ছোট করে দেয়, অন্য জাতির স্বাধীনতা নষ্ট করে দেয় এবং অন্য দেশের লোকদের উপর অযথা অত্যাচার করে, তারা কখনো স্বাধীনতাকে সম্মান করে না। তারা আসলে নিজের দেশের লোকদের স্বাধীনতা মুখেই স্বীকার করে, কাজে স্বীকার করে না। কিন্তু এত সব কথা জার্মান যুবকেরা ভেবে দেখল না। তারা অন্ধ দেশপ্রেমের ভ্রান্ত আহ্বানে উত্তেজিত হয়ে যুদ্ধের ঝাঁপিয়ে পড়ল। ফলে স্বাধীনতা তারাও পেল না। স্বাধীনতার টুটি টিপে ফ্যাসিস্টরা তাকে ধ্বংস করল, আর সাম্রাজ্যবাদের যুবকাষ্টে স্বাধীনতার নাম করে, দেশের নাম করে এই সব আদর্শনিষ্ঠ ভ্রান্ত যুবকেদের বলি দেওয়া হল। জাপানেও জাপানি মার্কা ফ্যাসিজম স্থাপিত হল একইভাবে, এবং এই 3 কলোনিহীন রাজ্যের মধ্যে গভীর মিতালি স্থাপিত হল, যাতে করে তারা পরস্পরকে কলোনি আদায়ের কাজে সাহায্য করতে রাজি হল। এমনিভাবে আয়োজন শেষ করে তারা যুদ্ধ আরম্ভ করল। গত মহাযুদ্ধ এমনি করেই আরম্ভ হয়। ফ্যাসিজম কি জয়ী হয়? আমরা তাহলে দেখতে পাচ্ছি ফ্যাসিজম ইতালি, জার্মানি ও জাপানে একই কাজের জন্য স্থাপিত হয়েছিল। অবস্থাদিশেষে সামান্য রকমফের অবশ্য ছিল, কিন্তু আসলে তারা ছিল সব একই পন্থার পন্থী। আমরা দেখেছি ধনিক ও শ্রমিকদের মধ্যে ঝগড়া যখন খুব বেড়ে যায়, তখনই ধনিক শ্রেণী খোলাখুলিভাবে ফ্যাসিস্ট রূপ নেয় এবং শ্রমিক আন্দোলন ধ্বংস করার চেষ্টা করে। যদি শ্রমিক শ্রেণী দ্বিধাবিভক্ত থাকে, তবে সহজেই ক্যাপিটালিস্টরা শ্রমিকদের হারিয়ে দেয় এবং নিজেদের একাধিপত্য স্থাপন করে। ফ্যাসিজমের উৎপত্তির 2টো কারণ আমরা দেখতে পাচ্ছি। প্রথমত, শ্রেণী সংগ্রামের তীব্রতা। দ্বিতীয়ত, শ্রমিক শ্রেণীর ভেতর একতার অভাব। আর ফ্যাসিজমের কাজও হল 2টো। প্রথম কাজ, শ্রমিক আন্দোলন ধ্বংস করে বিপ্লবের হাত থেকে ক্যাপিটালিজমকে বাঁচানো, এবং দ্বিতীয় কাজ, যুদ্ধ করে কলোনি আদায়ের চেষ্টা করা। সুতরাং ফ্যাসিবাদকে ক্যাপিটালিজম থেকে ভিন্ন করে দেখলে ভুল করা হবে। ক্যাপিটালিজম এক বিশেষ অবস্থায় এসে ফ্যাসিবাদের রূপ ধারণ করে মাত্র। ফ্যাসিজম ক্যাপিটালিজমের বিরুদ্ধে তো নয়ই, বরং ক্যাপিটালিজমকে বাঁচানোর জন্যই এর সৃষ্টি। শ্রমিক বিপ্লবের সম্ভাবনাকে ধ্বংস করে দেবার জন্য এবং কলোনি আদায়ের জন্য ক্যাপিটালিজমের যে নগ্ন রূপ, তাকেই আমরা ফ্যাসিজম বলতে পারি। ফ্যাসিজমের ভবিষ্যৎ কি? ফ্যাসিজমের উৎপত্তির কারণ যদি ভালো করে বুঝে থাকো, তবে এ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হবে না।
পুঁজিবাদ যে সকল মূল সমস্যা সৃষ্টি করে, যেমন ব্যবসা সংকট, বেকার ইত্যাদি, তার কোনো সমাধান করতে না পেরে পুঁজিবাদই ফ্যাসিবাদের রূপ নেয়। কিন্তু ফ্যাসিবাদও কি এই সকল সমস্যা সমাধান করতে পারে? না, পারে না। কারণ ফ্যাসিবাদীরা এই সকল সমস্যা সমাধান করবার জন্য যুদ্ধ করে কলোনি আদায়ের চেষ্টা করে। তারা ভাবে কলোনি পেলেই সকল সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু এরকমভাবে সমস্যা সমাধানের চেষ্টায় দুদিক থেকে বিপদ আছে। প্রথমত, যদি যুদ্ধে হেরে যায় তবে সমস্যার সমাধান তো হয়ই না, বরং উল্টো শ্রমিক বিপ্লব হয়ে দেশে ফ্যাসিবাদের গোড়াশুদ্ধ উপড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। যুদ্ধের ফলে মানুষের দুঃখ কষ্ট অসম্ভব বেড়ে যায়। যতদিন অবধি ফ্যাসিস্টরা যুদ্ধে জিততে থাকে ততদিন ফ্যাসিস্ট দেশের লোকেরা ভাবে দেশের গৌরব হচ্ছে এবং কলোনি পেলেই ভবিষ্যতে তাদের দুঃখ ঘুচবে। এই সব ভেবে সব দুঃখ কষ্ট তারা সহ্য করে। কিন্তু যুদ্ধে হারতে আরম্ভ করলেই এ আশায় ছাই পড়ে। অপরের দেশ জয় করাকে যারা সর্বশ্রেষ্ঠ দেশপ্রেম বলে ভাবত, তারাও মুষড়ে পড়ে। চারিদিকে হতাশার ভাব ছড়িয়ে পড়ে। ভবিষ্যতের স্বর্গ চুরমার হয়ে যাওয়াতে বর্তমানের দুঃখ কষ্ট সহ্য করার আগ্রহ কারো দেখা যায় না। সুযোগ বুঝে শ্রমিক শ্রেণী মাথাচাড়া দিয়ে ওঠে এবং বিদ্রোহ করে শাসন ক্ষমতা হস্তগত করবার চেষ্টা করে। দ্বিতীয়ত, যদি যুদ্ধে ফ্যাসিবাদীরা জিতেও যায় তাহলেও বেশি দিন সুখে রাজত্ব করা ও কলোনির মানুষকে শোষণ করার সুবিধা ভোগ করতে পারে না। একদিকে কলোনির মানুষের স্বাধীনতা আন্দোলন তীব্র হতে থাকে, অন্যদিকে আবার কলোনির বাজারও শীঘ্র ফ্যাসিবাদী দেশের উৎপাদিত পণ্যে বোঝাই হয়ে যায়। ফলে আবার ব্যবসা সংকট উপস্থিত হয়, আবার লোক বেকার হয়ে যেতে থাকে এবং পুঁজিবাদী আমলের সকল সমস্যাই গুরুতর আকারে দেখা দেয়। সেই সব সমস্যা সমাধান করতে না পেরে কলোনিতে এবং ফ্যাসিবাদী দেশেও শ্রমিক বিপ্লব দেখা দেয়। এই বিপ্লবের ধাক্কায় ফ্যাসিবাদী প্রথা ভেসে যায়। সুতরাং দেখতে পাচ্ছ, ফ্যাসিবাদী প্রথা বেশি দিন সমাজে টিকতে পারে না। তাই বলে ক্যাপিটালিজম বা ইম্পিরিয়ালিজম যে থেমে থাকে তাও নয়, তার আত্মরক্ষার ব্যবস্থা সে করেই চলে। আবার নতুন করে অন্য নামে অন্য অজুহাতে শ্রমিক ও সাধারণ মানুষকে দাবিয়ে নিজের শোষণ অব্যাহত রাখতে সে চেষ্টা করে। এসব আমরা পরে দেখতে পাব।